প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাই যে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে যে নির্বাচনটা হলো এবং এই নির্বাচনের মাধ্যমে যে সরকারটা আগামীতে ক্ষমতায় আসবে তার দিক নির্দেশনা, তার গতিপথ কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকে। দেখেন, আমি প্রথমে সেই জায়গায় যাওয়ার আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছিলেন ইতিহাসের একটি সর্বোচ্চ ভালো ভোট উনি উপহার দেবেন। আমি গতকালকে বগুড়াতে সারাদিন অবস্থান করেছি, নির্বাচনী পরিস্থিতি দেখার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছিল যে নির্বাচন থেকে উৎসবটা যে চলে গেছিল, নির্বাচন মানেই আতঙ্ক, নির্বাচন মানেই ভয়, নির্বাচন মানেই সংঘাত, সেই জায়গা থেকে পুরাটা মুক্ত ছিল। এটি একটি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার একটি কিন্তু অভূতপূর্ব পরিবর্তন। দেখেন, সেটা আবারও বলতে হয়, যেটা গত দীর্ঘদিন বলার চেষ্টা করেছি, যে বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি সিস্টেমে আজ পর্যন্ত কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি দলীয় সরকারের অধীনে। যে কয়টি নির্বাচন সুষ্ঠু হয়েছে সেটা হয় তত্ত্বাবধায়ক সরকার, না হলে অন্তর্বর্তীকালীন সরকার। এটা প্রমাণিত হলো যে বাংলাদেশে যদি আগামীতে সুষ্ঠু নির্বাচন করতে হয়, গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়, সবার অংশগ্রহণকারী নির্বাচন করতে হয়, তাহলে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের অবিচ্ছেদ্য অংশে পরিণত করা, এটি এখন পরীক্ষিত একটি সত্য। সেই সত্য বাস্তবায়ন করার জন্য এই জুলাইয়ের 24 কিন্তু একটি গুরুত্বপূর্ণ অনুসর্গ হিসেবে বিবেচিত হয়েছে। অতএব যারা সরকারে আসতে যাচ্ছে, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে জনাব তারেক রহমানের নেতৃত্বে, যিনি দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন শেষে উনি দেশে ফিরে এসে যে তারেক বসন্ত নামে যে বিজয়টা অর্জন হলো, অভূতপূর্ব একটি বিজয়, সেই বিজয়ের বিজয়ীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আগামী সরকারের জন্য শুভকামনা করছি। তবে আগামী সরকারের কাছে আমার কিছু প্রত্যাশার জায়গাটা আছে। সেই প্রত্যাশার জায়গা হলো যে জনাব তারেক রহমান নির্বাচনী ইস্তেহার বা তার আগে 31 দফা বা ভিশন 2030 বা 8টি যে কর্মসূচি নির্বাচন কেন্দ্রিক, সেটি যেন উনি ক্ষমতায় আসার পরে, উনি তো ভুলে যাবেন না, ভুলে যাওয়ার কথা নয়, কারণ উনি দীর্ঘ একটি পরিস্থিতির মধ্য দিয়ে উনি কিন্তু আজকে এই জায়গায় এসেছেন। অতএব যে মন্ত্রিসভাটি গঠন হবে তারা যেন এটিকে ধারণ করে। আপনি বলছিলেন যে জুলাই সনদ যেটা বাস্তবায়নের কথা বলছিলেন, যে সেটা জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যে কিছু কিছু বিষয়ে ঐক্যমত হয়েছে সব রাজনৈতিক দলের, কিন্তু বিএনপির কিছু কিছু বিষয় নোট অফ ডিসেন্ট ছিল, সেইগুলোর ভবিষ্যৎ কি? দেখেন, বিএনপি যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছিল, তারা সেগুলা নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছে সেগুলা নিশ্চয়ই বিএনপি তাদের রাজনৈতিক দর্শনের জায়গা থেকে বা তাদের রাষ্ট্র পরিচালনা কথার পূর্ব অভিজ্ঞতা থেকে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সেটি যদি সত্যি সত্যি তারা মনে করে যে এই সমস্ত বিষয়গুলো হলে আগামী দিনে বিএনপি যে রাষ্ট্র উপহার দিতে চায় জাতিকে, দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র, সুশাসনের রাষ্ট্র, এবং নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লামের আদর্শের যে সমাজ ব্যবস্থা তৈরি করা, রাষ্ট্র ব্যবস্থা যিনি উনি বলেছেন, সেটি যদি তৈরি করার যদি পক্ষ হয় এগুলা, তাহলে তারা পুনর্বিবেচনা করতে পারে। আর তাদের প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে এই সমস্ত কাজগুলা যদি শুধুমাত্র বাধা সৃষ্টি করে, বরং এগুলা হলে যে বাংলাদেশ আমরা দেখতে চাই 24 জুলাই পরবর্তী যে বাংলাদেশ, জনমানুষের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সেগুলো যদি সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নকে ব্যাহত করে, বরং একটি নির্বাচিত নির্বাহী ক্ষমতাকে যদি বাধাগ্রস্ত করে, তো সেগুলা তারা তো বলতেই পারে যে আমরা নির্বাচনের আগে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি এবং আমরা জাতিকে এগুলা জানিয়েছি। অতএব জাতি যেহেতু আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, সেগুলো তাদের জন্য প্রতিপালন করা বোধহয় ম্যান্ডেটরি নয়। তবে আমি একটা জায়গায় শুধু বলতে চাই, নির্বাচন ব্যবস্থার সংস্কার, আইন শৃঙ্খলা বাহিনী গত 18টি বৎসরে দলদাসে পরিণত হয়েছিল, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দেখেন, আইন শৃঙ্খলা বাহিনীকে যদি আপনি নিরপেক্ষভাবে যদি কাজ করতে দেন, বিচার প্রশাসনকে যদি কাজ করতে দেন, তাহলে তারাও যে একটি ভালো ভূমিকা রাখতে পারে, তার সবচেয়ে বড় দৃষ্টান্ত কিন্তু গত এই কয়েক ঘন্টা আগে আমরা দেখেছি। জনগণ চায় যে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচারাঙ্গন কোনো দলীয় আঙ্গুলি হেলুনের দ্বারা পরিচালিত হবে না, বরং দেশের প্রচলিত যে আইন, ইনসাফের কথা বলছি বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলছি, সেখানে তো অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে, চাঁদাবাজকে চাঁদাবাজ হিসেবে চিহ্নিত করা হবে।
এমনটি মানুষ জানতে চায় এবং দেখতে চায়। জি, আপনার এই প্রত্যাশা বাস্তবায়নে সরকারের কাঠামোটা কিভাবে হওয়া উচিত? কারণ বিগত দিনে আমরা দেখেছি আওয়ামী লীগের 3টি শাসনামলে যে অনেক মন্ত্রী, অনেক কিছু, অনেক তো সেই জায়গা থেকে নতুন কাঠামোটা কি হওয়া উচিত বিএনপি সরকারের? দেখেন, দীর্ঘদিন তারেক রহমান দেশের বাইরে ছিলেন, উন্নত গণতান্ত্রিক একটি দেশে ছিলেন। উনি ফিরে আসার পরে ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার কথাবার্তা, মানুষের সাথে মেশা, মানুষের জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তার ভেতরে দেখতে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইউনিক ফিচারটা কি ছিল রাষ্ট্র পরিচালনায়? ইউনিক ফিচার ছিল যে পরিবারকে সমস্ত রাজনৈতিক ক্ষমতার বাইরে রাখা, সেটি পেরেছিলেন। আমি মনে করি তারেক রহমান সেই চেষ্টাটা করে দেখতে পারেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সবচেয়ে বড় যে আদর্শের জায়গাটি ছিল সেটা তার অসম্ভব আকাশচুম্বী সততা। তার চরম শত্রুরাও যারা তাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, গত 18 বছরে অনেক সমালোচনা করেছে অন্যায়ভাবে। কখনো ওনার অসততা নিয়ে কোনো প্রশ্ন কেউ উত্থাপিত দেশে বিদেশে কেউ কখনো করতে পারেনি। মানুষ তারেক রহমানকে, রাষ্ট্র ব্যবস্থাকে এরকম একটি রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায় যে যেখানে দুর্নীতি, যেটা আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে গত 18টি বছর, সেখান থেকে ফিরে আসবে। মানুষ এমন প্রত্যাশা করে যে মেধাবীরা পদায়ন হবে। আমরা মেধাহীন প্রশাসন দেখেছি। একটি নির্দিষ্ট জেলার অফিসার হয়ে গেলে আমরা ঢাকার বড় বড় জায়গায় তাদেরকে পদায়ন আমাদের দেখেছি। যে রাজনৈতিক কাঠামো বা আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে খুব মানে আর্লি এরকম কি একটা ট্রানজিশন সম্ভব যে আমরা দুর্নীতির যে কালচারের মধ্যে আছি অনেক দিন থেকে, সেই জায়গা থেকে এটা কিভাবে সম্ভব? দেখেন, মানুষ ভালো শুরুটা দেখতে চায়, একটা গুড বিগিনিং, একটা গুড গেস্টার সরকারের কাছ থেকে দেখতে চায়। আপনি যদি শুরুই না করেন, আপনি তো এক জায়গায় পৌঁছিতে পারেন রাতারাতি। সেই প্রক্রিয়াটা কি হতে পারে একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি দেখেন, মনে করেন? প্রক্রিয়াটা হলো যে আইনের শাসন প্রতিষ্ঠা করা। আপনি যদি ওই যে গত 18 বছরের যে কথা বারবার আপনি বলছেন, এখানে তো এক ব্যক্তির শাসন ছিল। থানার ওসি থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতেন শেখ হাসিনার দিকে। এরকম সমস্ত প্রশাসন যেন জনাব তারেক রহমানের মুখোমুখি না হন, বা তারেক রহমান সেই পাওয়ার ডেলিগেশন বা অথরিটি ডেলিগেশন, একটা কথা যে ম্যানেজমেন্টের ছাত্র হিসেবে আমরা শুনেছি, সেই পাওয়ারটা যেন উনি ডেলিগেট করেন। তবে অবশ্যই অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, দায়বদ্ধতা থাকতে হবে। তার কাজের জন্য তিনি জাতির কাছে, সংসদের কাছে দায়বদ্ধ থাকবেন, এটাও পাশাপাশি নিশ্চিত করতে হবে। আপনি যদি বিচারাঙ্গনকে সুষ্ঠুভাবে যদি বিচার করতে দেন, সে কোন দল করে, কোন মত করে, সেটা না দেখে আপনি যদি ফোন কালচার, তারপরে তদবির কালচার যদি আপনি বন্ধ করতে চান, এটা সম্ভব নয়। কেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটা করে প্রমাণ করে গেছেন। 7ই নভেম্বরের পরে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসেন, দেশে গণতন্ত্র ছিল না, বাকশাল ছিল। উনি গণতন্ত্র ফিরিয়ে দেখে দিয়ে গেছেন যে গণতান্ত্রিক চর্চাই বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক এবং পারিপার্শ্বিক উন্নতির একমাত্র উপলক্ষ। এই যে অর্থনৈতিক উন্নতির কথা যেটা বললেন, বা অর্থনীতির দিকটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাবে আগামী সরকারের জন্য। কারণ একটা স্থবিরতা চলছে অর্থনীতির ক্ষেত্রে। আপনি জানেন যে প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার অর্থনীতিটা পেয়েছিল, সেটাকে কিন্তু গিয়ার আপ করাটা খুবই টাফ সামনের। সেক্ষেত্রে বিএনপির স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? আরেকটা বিষয় একই সাথে ইনক্লুড করি, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে ভারত, চীন এবং যুক্তরাষ্ট্র। দেখেন, বিএনপির স্ট্র্যাটেজি কি হবে সেটা না বলে আমি প্রত্যাশার কথাটা বলতে পারি একজন ভোটার হিসেবে। আমি নিজেকে সৌভাগ্যবান যে আমি জনাব তারেক রহমান বগুড়া 6 যে নির্বাচনী এলাকায় দাঁড়িয়েছেন, সেই এলাকার একটা ভোটার। অতএব ভোটার হিসেবে ওনার কাছে আমার কিছু চাইবার আছে। সেটা হলো যে এই যে মেগা প্রজেক্টের নামে যে মেগা দুর্নীতিগুলো দেশে হয়েছে, মেগা প্রজেক্টের দরকার নেই, বরং ছোট ছোট প্রজেক্টগুলো দরকার, যেখানে ছোট করে বিনিয়োগ হবে, ছোট করে ইনভেস্টমেন্ট হবে, স্বচ্ছতা থাকবে। যেন এই এবং ওয়ান স্টপ সার্ভিস, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যার জায়গা হলো ছোট করে ইনভেস্টমেন্ট হবে, স্বচ্ছতা থাকবে। যেন এই এবং ওয়ান স্টপ সার্ভিস, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যার জায়গা হলো যে বিদেশি বলেন দেশি বলেন, যে কোনো ইনভেস্টররা আসলে তাদেরকে হাজারো রকমের হ্যাসেলের মধ্য দিয়ে এবং প্রশাসনিক জটিলতার মধ্য দিয়ে যেতে হয়, সেটি যেন না হয়। আর অর্থনীতিকে ঘুরে দাঁড়াবে সেই জায়গায় দেখতে হবে অপ্রয়োজনীয় ব্যয়টা সংকোচন নীতি সরকারকে গ্রহণ করতে হবে। অপ্রয়োজনীয় ব্যয়, মন্ত্রী পরিষদ খুব বড় হওয়ার দরকার নেই, স্মার্ট মন্ত্রিসভা দরকার, যারা অন্তত শিক্ষিত, মার্জিত এবং সিনিয়র এবং জুনিয়রদের
সংমিশ্রণে। তবে এমন কোনো ব্যক্তি মন্ত্রী সবাই আসা উচিত না যাদের অতীত ট্র্যাক রেকর্ডটা মানুষের কাছে খুব স্পষ্ট না, খুব পরিষ্কার না। মানুষ তারেক রহমান দেশে ফিরে আসার পরে তার মধ্যে যে পরিবর্তনটা দেখেছে, হেমিওনারের বাসী বলার মতো যেদিকে গিয়েছেন সেদিক দিয়ে উনি বের হয়ে গেছেন। আমি কুষ্টিয়াতে একসময় চাকরি করতাম। কুষ্টিয়া দেখেন, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, এই বেলটি বিএনপি বেশ খারাপ করেছে। কিন্তু এটা কিন্তু একটু ছোট করে বলি, বিএনপির খুব ভালো একটা বেল ছিল। তারা বলছিল যে তারেক রহমান যদি এই বেল্টে একবার ঘুরে যেতেন তাহলে এই ফলাফলটা ভিন্ন রকম হতে পারত। যে রাস্তায় তিনি হেঁটেছেন, হেমিওনের বাসিওয়ালার মতো মানুষও তার সাথে হেসেছে এবং নির্বাচনী ফলাফলে কিন্তু তার সাথে গিয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের দেখেন, ইতিমধ্যেই আন্তর্জাতিক সম্পর্ক এমন একটা জিনিস, তারেক রহমান একটা চমৎকার কথা বলেছেন, যে সেটি হলো যে আমার পার্শ্ববর্তী দেশের সাথে আমার মর্যাদার যে সম্পর্কটা, দেশ হিসাবে, জাতি হিসাবে, সেটি তৈরি করতে আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু দেশের মর্যাদা ভুলণ্ঠিত করে, দেশের মর্যাদা ছোট করে কারোর সাথে সম্পর্ক তৈরি না করার উনি একটা ঘোষণা কিন্তু দিয়েছেন। আমি যদি মনে করি যে এই নীতি যদি উনি রাখতে পারেন, আশা করি উনি রাখবেন, যেহেতু উনি জনগণের কাছে এই প্রতিশ্রুতি দিয়েছেন, তাহলে পার্শ্ববর্তী দেশের সাথে যে দূরত্বের কথাটা আমরা শুনি বা যে টানাপোড়েনের কথাগুলো শুনি, সেখানে ওনার বাবা কিন্তু প্রমাণ করে গেছেন যে বাংলাদেশের মতো একটি জায়গায় রাষ্ট্রপতি হয়েও বাংলাদেশি এই ভাষাভাষী মানুষকে সারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো যায়। সেটা ইরাক ইরান আপনি যুদ্ধের নেগোসিয়েশন বলেন, সার্ক বলেন। অতএব এই জায়গাতে মর্যাদার জায়গায় কারোর সাথে আপোষ না করা, বরং কারোর সাথে সম্পর্ক তৈরি করলে যদি আমার বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পায়, তাহলে কারোর সাথে সম্পর্ক তৈরি করতে তো আমার বাধা থাকার কথা নয়। আপনি বলছিলেন যে আপনি বগুড়া 6-এর ভোটার, ওখানে ভোট দিয়েছেন। উত্তরবঙ্গের যে ফলাফল, নির্বাচনের ফলাফল, সেখানে কয়েকটা জায়গায় কিন্তু জামাতের ব্যাপক আধিপত্য দেখেছি আমরা। রংপুরে 6টি আসন জিতেছে। এই ফলাফলটাকে আপনি কিভাবে দেখছেন, যেহেতু আপনি ওই অঞ্চলের লোক? দেখেন, এটি হলো যে রংপুর আগাগোড়াই এটা জাতীয় পার্টির ছিল। সেই এখানে বিএনপি কখনোই ভালো করতো না। সেই জায়গাতে বিএনপি কেন ভালো করলো না, এটা বিএনপিকে বোধহয় আমার মনে হয় যে একটা স্পেশাল টিম গঠন করে এটা খুঁজে দেখা উচিত যে এটা কেন এটি হলো না। আমি বরং ওই জায়গাতে বলছি না, আমি একটু আসতে চাই রাজশাহীতে। রাজশাহী আগাগোড়াই একটি বিএনপি অধ্যুষিত এলাকা, সেখানে 2টি আসন না পাওয়া, সামনে সিটি কর্পোরেশন নির্বাচন হবে, এটা কি নেতৃত্বের ভেতরে সমন্বয়হীনতা, নাকি প্রার্থী সিলেকশনে কোনো ভুল থাকা, নাকি অন্য কোনো কারণ আছে, সেটা বোধহয় খতিয়ে দেখা দরকার। তবে এটি মিন করে না যে বিএনপির জনপ্রিয়তা সেখানে কমে গেছে। তবে এখানে এই জাতীয় কোনো ঘটনা ঘটে থাকলেও থাকতে পারে। চাঁপাইনবাবগঞ্জে 3টি আসন না পাওয়াটা কিন্তু এটি বিএনপি নেতৃবৃন্দ কিভাবে দেখছে আমি জানি না। ওখানে একজন প্রার্থীর কথা আমি বলতে পারি, তিনি শাহজাহান সাহেব, কখনো নির্বাচনে হারেন না, অত্যন্ত জনপ্রিয় মানুষ। কেন উনি হারলেন অনেক ভোটে? হারুন ভাই এই 18-র নির্বাচনে দাপটে একজন পার্লামেন্টেরিয়ান, এটি কেন হলো? আমিনুল সাহেব হেরে গেলেন। এই বিষয়গুলো তবে পাবনার ক্ষেত্রে যে বিষয়টা আমি বলতে পারি যে সেখানে পাবনা বিদ্রোহী প্রার্থীকে সরাতে না পারাটা এই হারার কারণ। হাবিব ভাই মাত্র বোধহয় 1600 ভোটে হেরেছেন, আর একজন বোধহয় এই 1000, 2000 ভোটে হেরেছেন। অতএব এই বিদ্রোহীদেরকে যদি আমরা বসাতে পারতাম বা বিএনপি যদি বিদ্রোহীদেরকে বসে দিতে পারতো, তাহলে বোধহয় ফলাফলটা আরেকটু ভালো করা যেত। আমরা আলোচনার শেষের দিকে আসছি। সবশেষ প্রশ্ন আপনার কাছে, যে একটা গণঅভ্যুত্থান পরবর্তী যে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার প্রতিফলন আমরা ভোটে দেখেছি। স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ, ভোটারদের অংশগ্রহণ এবং নির্বাচনী আচরণেও কিন্তু প্রার্থী, ভোটার সবাই খুব ইতিবাচক ভূমিকা রেখেছে। সেই জায়গা থেকে আগামী দিনের যে যাত্রা, আমাদের গণতন্ত্রের যাত্রা, সেটা টেকসই করতে আপনি যদি সংক্ষেপে কয়েকটা পয়েন্ট উল্লেখ করেন। দেখেন, 1 নম্বর কথা, আলোচনার দরজাটা খোলা রাখতে হবে। রাজনৈতিক সৌহার্দ্য যেটা আমি একটু বলি, এবারে যারা ক্ষমতায় আসছে এবং যারা বিরোধী দল, সবাই কিন্তু গত 18 বছর এই স্বৈরাচারের বিপক্ষে লড়াই করেছে। যদিও কিছু কিছু গুপ্ত সুপ্ত এগুলো কথা সব আসছে, রাজনৈতিক রেটরিক, কিন্তু জামাত ইসলামের কথা যদি আমি বলি বা বিএনপির কথা বলি, তারাই তো বিরোধী দল আর সরকারি দল। অতএব তারা দীর্ঘদিন কিন্তু একসাথে সরকারে ছিল, বিরোধী দলে ছিল, মাঠে ছিল, জেলখানায় ছিল, আয়নাঘরে ছিল। আমি একটু বলি ছোট করে, বিষয়টা হলো যেহেতু তাদের মধ্যে দীর্ঘদিনের বোঝাপড়া ছিল, অন্তত 2 দলের নেতাই কিন্তু বলেছেন আমরা দেশ বিনির্মাণ করতে চাই সবাইকে ঐক্যবদ্ধ করে। তো যদি ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরি করতে চাই, সমস্যা থাকবে, সংকট থাকবে, তারপরে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা যেন না থাকে। আমরা আলোচনার পথটা যেন বন্ধ না করি। যে কোনো সংকটে
সরকারি দল অথবা বিরোধী দল যেন আলোচনার টেবিলে বসে জাতির সংকট সমাধানে একসাথে কাজ করলে বোধহয় 24শে জুলাইয়ের এই যে চেতনার যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে অস্বীকার করে তো ক্ষমতায় থাকা যাবে না, রাষ্ট্র পরিচালনা করা যাবে না, অনেকগুলো রক্তের বিনিময় কেউ করতেই চায়নি। তাহলে সেই 24শে চেতনার বাংলাদেশের কিন্তু অন্যতম একটি কাজই হবে যে সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ, ভ্রাতৃত্বের বাংলাদেশ, ঐক্যের বাংলাদেশ। এবং এটা যদি আপনি করতে চান তাহলে এই যে নির্বাচন কেন্দ্রিক যে শব্দস্থ আনপার্লামেন্টারি শব্দ উচ্চারণ হয়ে গেছে, একজন আরেকজনকে এগুলোকে বন্ধ কটূক্তি করতে করা হবে, হয়েছে, জি। এগুলাকে ভুলে গিয়ে বন্ধ তো করতেই হবে। এগুলাকে ভুলে গিয়ে জি, আপনার কথার সারমর্ম যেটা বুঝলাম যে গণতন্ত্রের ট্রেন যেটা দৌড়াতে শুরু করেছে সেটা দীর্ঘস্থায়ী করতে এবং টেনে নিয়ে যেতে রাজনৈতিক সহযোগিতা, যেটা যে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয়। আপনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিরতিহীন টানা 72 ঘন্টার আয়োজনের পরবর্তী আয়োজনে।